কিছু মানুষকে আজকে শুরুতেই একটা বিষয় জানিয়ে দেওয়া দরকার যে আমি অভাগী হতে পারি, আল্লাহর রহমতে আমি অসুস্থ হতে পারি, কিন্তু আমি ওই রকম না যে অন্যায় দেখবো কিন্তু চুপ করে বসে থাকবো। ওই জায়গাতে আমারে কখনোই পাবে না। অন্যায় দেখবো, আমি সাথে সাথেই উত্তর দিব। সে আমি যতই অসুস্থ থাকি না কেন, যতই সমস্যার মধ্যে থাকি না কেন। আর তাদেরকেই বলছি, তারা যদি মনে করে যে আরেকজনের স্বামীকে তার কাছ থেকে কেড়ে নিয়ে তারপরে তার অধিকারগুলো নষ্ট করে, জীবনটা নষ্ট করে সে খুব ভালো পুণ্যের কাজ করে ফেলছে এবং যা করতেছে বা ভবিষ্যতে করবে সেগুলাও খুব পুণ্যের কাজ করতেছে, তো তারে বলে রাখি, তোমার কাছে সেগুলা মনে হইতে পারে তুমি অনেক ভালো কাজ করছো, বুক ফুলিয়ে বলতে পারো যে আমি অনেক ভালো কাজ করে ফেলছি এটা সেটা, কিন্তু মনে রাখো উপরে একজন আছে যার কাছে তোমার প্রত্যেকটা জিনিসের হিসাব দিতে হবে। আর তুমি যা যা করতেছো সেগুলোর ফল তোমার দুনিয়াতেই ভোগ করাইয়া নিবে। তো যা করবা, সামনের দিকে কাজকর্ম অবশ্যই ভেবেচিন্তে কাজ করবা। আর আরেকটা কথা, লেবু বেশি চিপড়াইতে হয় না। লেবু যদি বেশি চিপড়ায় তাহলে কিন্তু সেটা তিতা হয়ে যায়, এই কথাটাও মনে রাখো। আর তুমি কি ভাবতেছো আমার নামে যে এইভাবে মিথ্যাচারগুলা করে বেড়াইতেছো, মানুষের কাছে যা নয় তাই বলে বেড়াইতেছো নিজেকে সাধু সাজানোর জন্য, এটার পরিণাম খুব ভালো হবে? তুমি বলছো কি যে আমি নাকি অসুস্থতার নাটক করি? ভাই, আমি এত সিরিয়াস অসুস্থ, সে বলে কি আমি নাকি অসুস্থতার নাটক করতেছি। তারে নাকি হচ্ছে সংসার থেকে যাওয়ার আগে সে যখন বাবার বাড়িতে চলে যায় তখন আমি অসুস্থতার নাটক দেখাই হচ্ছে তারে সংসার থেকে বের করে দিছি। এখন আবার হচ্ছে অসুস্থতার নাটক করতেছে তারে সংসার থেকে বের করার জন্য। তো তোমার একটা কথাই আমি তোমার আজকে ধরি, তোমার যদি যাওয়ার ইচ্ছা না থাকতো, স্বামীর সংসার আঁকড়ে ধরে থাকার ইচ্ছা হইতো, তুমি অবশ্যই যাইতা না। তোমার যে যাই করুক তুমি কখনো যাইতা না। এখন বলবা যে তুমি আমার ভালোর কথা চিন্তা করে চলে গেছিলা, তারপরে হচ্ছে বাবার বাড়িতে গিয়ে অনেক চিন্তা ভাবনা কইরা দেখলা জামাই তোমার অনেক ভালোবাসে, তোমার পা চাটে, মানে যা বলো তাই মানে শুনে একদম পাচাটা গোলামের মতো। এখন তো মনে করো যে দেখলা যে জামাই তো আমারে আমারে করে না, তোমাদের জন্য একদম পাগল হয়ে যাইতেছে, তখন তুমি চিন্তা ভাবনা করলা যে না ফিরে আসি। আর মাঝখানে তো যাচ্ছে তাই ভাবে চেষ্টা করছো আমারে সংসার থেকে তাড়ানোর জন্য, জামাইয়ের মাথাটা হইতেছে খাইছো। তখন যখন এই জিনিসগুলো আমি বুঝতে পারছি, তোমার বিরুদ্ধে আমি কথা বলা শুরু করছি। কারণ তোমারে আমি ভাবতাম যে তুমি আমার সবচেয়ে আপনজন, তুমি আমার সবচেয়ে ভালো বন্ধু, তুমি আমার কলিজা, তুমি আমার জন্য জীবন দেওয়ার জন্য একটা বার ভাববা না যেমন আমি ভাবি না। একটা বার তোমার জন্য জীবন দেওয়ার জন্য আমি একটা বার চিন্তা করতাম না। যদি ওই রকম পরিস্থিতি তৈরি হইতো তা আমিও ভাবতাম তুমি হয়তো বা এইরকমই, আমি যেমন তোমার অন্ধভক্ত তুমি আমার ওই রকম অন্ধভক্ত। কিন্তু দেখলাম যে জিনিসটা পুরাই বিপরীত। তুমি একটা হচ্ছে মানে কি বলবো, মিথ্যাবাদী আর হচ্ছে মুখোশধারী একটা মানুষ তুমি। এইটা যখন আমি বুঝতে পারছি তখন অবশ্যই আমি চুপ করে থাকবো না। যাই হোক, আবার কথায় আসি যে আমি নাটক করতেছি এখন আবার অসুস্থতার, আমি নাকি কি বড় ধরনের কি না কি কইরা ফেলবো, এই কারণে এসব করতেছি। ভাই, অসুস্থতা কি ইচ্ছা করে আনে আমি এই জিনিসটাই বুঝি না। মাথায় কি কিছু আছে নাকি সব হচ্ছে চলে গেছে বাবার বাড়ি থেকে, হচ্ছে মানুষের উল্টাপাল্টা কথা শুই না, তার উপর নিজের মাথায় তো যত সব আজগুবি চিন্তা ভাবনা আছেই, মানে সেই সব কিছু মিলে মাথার সব হচ্ছে চলে গেছে। কিভাবে মানুষের সামনে শুধু নিজের ভালো বানাবা সেই আশা ভরসাই করো, কিন্তু চিন্তা করতেছো না যে যেই কাজগুলা করতেছো এটার পরিণাম ভবিষ্যতে খুবই খারাপ হইতে পারে। আচ্ছা, ওর কথা অনুযায়ী আমি নাটক করে হচ্ছে ওরে সংসার থেকে তাড়াই দিছিলাম আজ থেকে আরও 7 মাস 8 মাস আগে। তা এখন আমার কথা হইতেছে ও যাবে কেন? ও না জামাইরে অনেক ভালোবাসে, তারপরে আমারও তো ভালোবাসে, তখন তো ওর সাথে আমার সম্পর্কটা ভালো, চেষ্টা করতো বাসায় থাকা কিভাবে সব কিছু মিটমাট করা যায়। আমার মধ্যে যদি ওই ধরনের আচরণ দেখতো সেটা জামাইরে সাথে সাথে জানাইতো যে ওর মধ্যে জানি আমি কেমন কেমন একটা আচরণ দেখতেছি ইত্যাদি ইত্যাদি, বা বড়দেরকে বলতো ঘরের, কেন তার হচ্ছে বেশি বুঝা বাবার বাড়িতে যাইতে হবে? বাবার বাড়িতে গিয়ে কেন এই বিষয়টা জানাতে হবে? বাড়িতে থাকতে কেন সে জানাইতে পারলো না? জানাইলো না, ভালো কথা, জামাইয়ের মাথাটা খাইলো বাবার বাড়িতে গিয়ে উল্টা পাল্টা আজগবি যত সব কথা বলে। মেইন প্রশ্ন তো এই জায়গায়, তুমি যে শয়তানি করছো আমারে সংসার থেকে তাড়ানোর জন্য। শোনো, তুমি যাওয়ার আগে ঘরের মধ্যে যা করছে গাইস, জামাই নিজেও ওই আচরণে বিরক্ত ছিল। ও বলে যে জামাই নাকি আমার কারণে
আমার আচরণে বিরক্ত, ওর আচরণে জামাই বিরক্ত ছিল। মানে উঠতে বসতে খাইতে শুইতে প্রত্যেক বেলায় শুধু আমি চলে যাব আমার বাবার বাড়িতে। কথাগুলো তো একটু জানিনি কিভাবে চাবাই চাবাই কথা বলে, থাইম্মা কি জানি চাবাইতেছে আর কথা বলতেছে, তারপরে সামনে একটা স্ক্রিপ্ট ধরা, মানে বাস্তব একদম কিছু বোঝে না। ভাজা মাছটাও সে উল্টায় খাইতে পারে না, তার কথাবার্তার ধরন এমন। কিন্তু যখন স্বার্থে আঘাত লাগে তখন আসল রূপটা দেখলে বোঝা যায় যে পুরাই বিপরীত। তো ও মানে জামাই যতক্ষণ ঘরে থাকতো ততক্ষণই আমি তোরে একলাই সংসার করতে দিয়ে চলে যাব, তুই জামাই নিয়ে ভালোভাবে থাকিস, আমি থাকবো না। পরে যখন আমি একটু রাগ দেখাইতাম, আমি তো ফাইজলামি করছি, জামাই জিজ্ঞেস করতো, আমি তো ফাইজলামি করছি। তুমি এত কিছু করতে পারো, সারাদিন এই বিষয় নিয়ে ফাইজলামি করতে পারো, আর তোমার কোন জায়গায় সমস্যা হইতেছে, কোন জায়গায় জল্লাপুইটা ছাড়খাড় হয়ে যাইতেছে সেটা তুমি মানুষরে জানাইতে পারো না। শিখাও মানুষরে। আরে নাটক তো তুমি করো, নাটকবাজ তো তুমি। চোখের সামনে আমারে দেখছে আমি কতটা অসুস্থ, ও না কান্নাকাটি করলো আমার জন্য, এই সব কিছুই তার মানে নাটক ছিল। তুই যে নাটকবাজ সেটার প্রমাণটা আজকে দিয়ে যাই গাইস। ভুলেই গেছিলাম এসব বিষয়ে কথা বলার, মানে রুচিতে আসে না গাইস, কথা বলতে ইচ্ছা করে না কিন্তু বাধ্য হই, ওর কথাগুলো শুনলেই মেজাজটা খারাপ হয়ে যায় আমার। তো ও না আমার জন্য কান্নাকাটি করলো, আমি যে অনেক অসুস্থ ছিলাম। এমন একদিন গেছে, ওই দিন আমার এত সমস্যা ছিল, আমারে আলাদা রুমে রাখছিল, মানে দরজা আটকাইয়া। আর ও মানে কান্নাকাটি কইরা চোখে মুখে ভয়, কি যে একটা অবস্থা। তার মানে তো ও সবচেয়ে বড় নাটকবাজ। আমি কেমনে হই? অসুস্থতা নিয়ে তো আর কোনো মানুষের সাহস হবে না যেভাবে নাটক করবে। আর এত নিখুঁতভাবে হচ্ছে অসুস্থতার অভিনয় করাও যায় না। আমরা তো ভাই অভিনয় শিল্পী না তোমার মতো যে নিখুঁত অভিনয় করব। আর আরেকটা বিষয় গাইস, আমি কিন্তু কালকের ভিডিওতে একদম সোজা বলে দিছি, যারা আমার এত অসুস্থতার পরেও বলবে যে তারা দিনে 3-4টা করে মানে ইঞ্জেকশন পুশ করে, আমি হুদাই ইঞ্জেকশন ধরে রাখছি। তো আমি কিন্তু বলছি সে যাতে দিনে 3-4টা করে ইঞ্জেকশন এভাবে নেয়, নিয়ে তারপরে তার অনুভূতি কি সেটা জানায়। আর একটা সুস্থ স্বাভাবিক শরীরে সেই ইঞ্জেকশনটা নেওয়া যায় নাকি সেটাও যাতে জেনে নেয়। এত যেহেতু আমার অসুস্থতা নিয়ে এতই সমস্যা, সত্যতা প্রমাণ করুক। আমি এদিকে অসুস্থ, আপনাদের বড় সতীন না বলে অনেক দয়ালু, অনেক উদারমনা। মানে আমি এত অসুস্থ, সে কিভাবে পারছে মানে এইসব কথাগুলো বলতে? মুখে একটাবারও বাধে নাই। মানে কোনো না কোনো এক সময় তো আমরা দুইজন বেস্ট ফ্রেন্ড ছিলাম নাকি? আমার মধ্যে না হলে মনুষ্যত্ব নাই, আমার মধ্যে না হলে ভালো কিছু কাজ করে না, কিন্তু বড় সতীনের মধ্যে তো খুব মনুষ্যত্ব আছে, খুবই ভালো মানুষ। যতই ঝামেলা যাক না কেন, মানে এমন অনেক আছে ভাই, অনেক আছে। বন্ধুদের মাঝে হচ্ছে অনেক ঝামেলা হয়ে যায়, কিন্তু এক বন্ধু যদি বিপদে পড়ে, আরেক বন্ধু যেটার মনের মধ্যে মনে করেন যে দয়ালু দয়ালু ভাব আছে, সে কোনোদিনও হচ্ছে মুখ ফিরিয়ে থাকতে পারে না, সে হচ্ছে ফিরে যায়। আর বড় সতীন মানে আমি এত অসুস্থ থাকার পর আমার তো দেখতে আসে নাই, ওইটা নিয়েও টিটকারি মারে। তারপরে আমি মানে ওষুধ খাইছি, সেটা নিয়েও ও হচ্ছে ব্যঙ্গ করে গেছে কালকে। তো বড় সতীন তুমি শোনো, আমি কি কারণে ওষুধ খাইছি, কি কারণে এত বড় একটা ঘটনা ঘটাইছি, সেইটার কৈফিয়ত আমি কোনোভাবে তোমাকে দিতে যাব না, কারণ এটা হচ্ছে আমার আর আমার হাজব্যান্ডের বিষয়। তুমি থার্ড পারসন হয়ে হচ্ছে সেখানে ঢুকবা না। আমি কি কারণে এরকম একটা কাজ করছি সেটা আমার জামাই খুব ভালোভাবেই জানে। এখন হয়তো বা তোমার কথায় সব কিছুই ভুলে গেছে আমার জামাই, কিন্তু জামাইয়ের একটা সময় ঠিকই সব কিছু মনে পড়বে। তো লাস্টবার বলে রাখলাম, আমার আর আমার স্বামীর কোনো বিষয়ে হচ্ছে তুমি কোনো নাক গলাইতে আসবা না। আমি তোমার নিয়ে কথা বলি, তুমি আবার সেগুলোর পাল্টা কি ছাতার মাথার উত্তর দিতে আসো না, সেটা দিতে আসো, সমস্যা নেই। কিন্তু আমি আমার হাজব্যান্ডের জন্য কি করছি, আমার হাজব্যান্ড আমার জন্য কি করছে, সেটা নিয়ে তুমি মানে কথা বইলা নিজের থার্ড পারসন প্রমাণিত আর করো না। আর বললো জিনিসটা কিন্তু খুব বাড়াবাড়ি হবে। আমি কিন্তু এইসব বিষয়ে তোমার ছাড় দিব না। তুমি বলছো না আমার স্বামীর হক, আমি আমার স্বামীর জিনিস যেমনে মন চাই সেমনে করব। তো আমার যেমনে মন চাই আমি সেমনে করব, নষ্ট করে ফেলবো, ধ্বংস করে ফেলবো, তুমি সেটা নিয়ে কিছু বলতে পারবে না। জাস্ট তোমারই নিয়ে যতটুকু বলবো তুমি ততটুকু বলবা। তোমার জামাই নিয়ে যেমন তুমি ঘর আটকায় বসে আসো, আমার কাছে আসতে দাও নাই। মানে গাইস আমি এত অসুস্থ, আমার জামাই ঠিকই আমার কাছে আসতো, কারণ আমার জামাই অন্যান্য সময় যেমন তেমন, আমি যখন গুরুতর অসুস্থ থাকি
তখন ঠিকই আমার জামাই আমার কাছে আসে, কিছুটা হইলেও খোঁজ খবর নেয়। বড় সতীনের কারণে এবার শুধুমাত্র আসে নাই, এভাবে পাষাণ হইয়া বসে আছে আল্লাহই জানে। দরজা আটকাইয়া বৈশা থেকে জামাইরে কি কি বুঝাইছে আমার এই অসুস্থতা নিয়ে। জামাই না আবার বইলা বসে যে আমার ছোট বউ এইসব নাটক করতেছে। ও যা মানুষ যেই ধরনের, জামাইয়ের মাথাটা মনে পুরাই নষ্ট করে দিছে। আর ওর কথাবার্তা একদম স্পষ্ট গাইস যে ও হচ্ছে জামাইরা আমার কাছে আসতে দেয় না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এইরকম একটা পরিস্থিতির মধ্যে ও আমার বাপ মারে টাইনা আনছে, আমার আব্বা মারে টাইনা আনছো। মানে আমার আব্বা এ পর্যন্ত কয়বার আসছে, ওই যে গাইস আইসা গেছে। তারপরে আমার আব্বু রাস্তায় আবার অসুস্থ হয়ে গেছিলো। সে আসবে কীভাবে এই অসুস্থ শরীরটা নিয়ে? আর যদি আসতো আমি আপনাদেরকে দেখাইছিলাম না, আবার যদি আসতো আমি আপনাদেরকে দেখাইতাম না। মানে এত উল্টাপাল্টা কথা আকবারায় বলে কেন? এর আগে বলছিল যে আমি নাকি 2 লাখ টাকা আমার বাবার বাড়িতে পাঠাই দিছি, এই কারণে নাকি আমার বাবা এতদিন পরে আসছে। মানে এর আগে তো মাঝখানে আসে নাই, হ্যান তেন আরও অনেক কিছু, তো প্রমাণটা পাইলো না। 2 লাখ টাকা কি আমার কাছে আছে নাকি নাই, নাকি আমার বাবার বাড়িতে পাঠাই দিছি? তো আকবারাইয়া মানে আমার বিষয়ে কথা বললে বলবি, কিন্তু আমার বাপ মা টাইনা আনবি না, খুব খারাপ হবে বিষয়টা। আর আমার বাপ মা নিয়ে কথা বলার মতো কোনো যোগ্যতাও মানে তোর মধ্যে নাই। তো বাপ মা শুধু শুধু হচ্ছে তোর আর আমার ঝামেলার মধ্যে টাইনা আনবি না। আমার নিয়ে কথা বল বল, সেটা আমি একদম তোরে ওয়াশ মাইরা দিব, কিন্তু বাপ মা টাইনা আনবি না বইলা দিলাম। আর গাইস যে কথাটা বলতে গিয়ে আটকে গেলাম, মানে আমি এত অসুস্থতার মাঝে ও কালকে ডিরেক্ট বলতেছে আমি যাতে জামাইকে 2 লাখ টাকা দিয়ে দিই। মানে জামাইকে 2 লাখ টাকা দিয়ে দেওয়া মানে বড় সতীনকে দিয়ে দেওয়া, মানে কি সহজ দুনিয়াটা ভাই। তোর যে আমার 2 লাখ টাকার উপরে লোভ ছিল সেটা আমি আগেও বলছি, এখন তো মানুষজন একদম বাস্তব প্রমাণ পাইলো যে 2 লাখ টাকার প্রতি তোর কি পরিমাণে লোভ, ওইটার প্রতি তোর একদম লোল পইরা যাইতেছে। কেমনে 2 লাখ টাকা নিবি? মানে গাইস টাকার কথাটা যখন বলছে না, দেখে যে ওর মানে সুরটাই চেঞ্জ হয়ে গেল। মানে ওর যে একটা লোভ চোখে মুখে টাকাটার প্রতি, সেটা একদম প্রকাশ পাইতেছিল। তো শুনে রাখো, 2 লাখ টাকা আমি চাইলেই জামাইরে দিয়ে দিতে পারতাম, শাশুড়ি মা যখন আমার হাতে টাকাটা দিছে। কিন্তু আমি দিব না, আমি একটু দেখতে চাই যে টুপ ফলাইলে মাছ কিভাবে শুধু সেই টুপটা খাওয়ার জন্য লোভে লোভে লাফায়, আমি একটু দেখতে চাইতেছি। মানে অনেকে আমারে বলে যে ভাইয়ারে দিয়ে দেন, টাকা দিলে তো আপনার জামাই আপনার হয়ে যায়। না ভাই, আমি টাকা দিয়ে আমার জামাইরা আনবো না, আমি ভালোবাসা দিয়ে আমার জামাইরা আনবো। জামাই আমার কাছে ভালোবাসা দিয়ে আসবে, আমিও জামাইকে ভালোবাসা দিয়ে গ্রহণ করে নিব। টাকা পয়সা সেটা তো অবশ্যই অবশ্যই দিব, তবে কারোর কথাই দিব না। আমারটা আমি আমার সময় মতো দিব। টাকা তো আমি জায়গা মতো রেখে দিছি, আমার খরচ করার হইলে তো আমি করেই ফেলতাম। একটু মজা দেখি তার আগে, সমস্যা কি? মানে 2 লাখ টাকা নেওয়ার জন্য একদম উইঠা পইরা লাগছে বড় সতীন, লোভী একটা। যাই হোক গাইস, এসব নাদান টাদানের কথা তো অনেক শুনছেন, এখন একটু আমার রান্নার প্রশংসাও শুনেন। মানে নিজের প্রশংসা নিজেই করতেছি, নাইলে আপনারা কিভাবে জানবেন? আসলে বিষয়টা এমন না গাইস, আসলে আমার হাতের রান্নাগুলো মাশাআল্লাহ আমার কাছেই কেন জানি ভাল লাগে। তা আমি খাইতে পারলেই হয়েছে ভাই, আমার তার কেউ নাই। একলা খাই, একলা ঘুমাই, একলাই সব কিছু আমার, একলাই আমার দুনিয়া আমার মেয়েকে নিয়ে। তো কিছুদিন আগে দেখছিলেন আমি স্যান্ডউইচ বানাইছিলাম, সেটা নিয়ে তো ঘরে একচোট হয়ে গেছে আল্লাহই জানে। আজকের ভিডিও দেখার পরে আবার ঘরে কোন মানে ভূমিকম্প চলে আসে। তো যাই হোক, আমার মেয়ে হচ্ছে আবার আবদার করছে যে সে স্যান্ডউইচ খাবে। তো এবার ভাবলাম যে একটু বেশি করেই বানাই, কারণ আগের বার অনেক কম বানাইছিলাম, জাস্ট আমাদের জন্য বানাইছিলাম, মানে 2-3 পিস। সেটা খায় আমার মেয়ের পোষায় নাই। তো ভাবলাম যে একলা কেন খাবো, শ্বশুর শাশুড়িকেও দিব, এ কারণে এবার একটু বেশি করে বানাইছিলাম। ভাবছিলাম যে সাইডগুলো কাটবো না আজকে গাইস পাউরুটির, কিন্তু তারপরও মাথার মধ্যে কোন ভূত উঠতে জানি আমি হচ্ছে পাউরুটিগুলো কাটছি, আর এমন ছোট ছোট হয়ে গেছে পিসগুলা, কি আর বলবো। যাই হোক, আজকের স্যান্ডউইচটা না আগের দিন চাইতেও মজা হয়েছিল, কি কারণে আমি জানি না গাইস, অনেক মজা হয়েছিল অনেক। আপনারা কেউ লোভ দিয়েন না, খাইতে ইচ্ছে করলে গাইস আমার বাসায় চলে আসেন, আমি নিজ হাতে আপনাদেরকে বানিয়ে খাওয়াবো, তখন আপনারাই আমার রান্নার প্রশংসা করে যাবেন। আর আরেকটা কথা গাইস না বললেই না, মানে আমি এই কয়দিনে কি বাড়ি লিখে নেওয়া নিয়ে কোনো একটা কথা বলছি, বড় সতীন হুদাই কেন এত বিষয় টাইম না নিয়ে আসে আমি বুঝি না। মানে ওর আর আমার ঝামেলার মধ্যে না আমার অসুস্থতা নিয়ে কোনো একটা কথা বলছে, না সেটা নিয়ে ওর কোনো মাথা ব্যথা আছে, মানে ওর মাথা ব্যথা নিয়ে উপরে আছে। আমি বলছিলাম না, বড় সতীনের মাথার মধ্যে যেই জিনিসটা নিয়ে লোভ ঢুকে, ও ওই লোভ নিয়ে পড়ে থাকে, যতক্ষণ না পর্যন্ত ওর ওই ইচ্ছাটা পূরণ হয়
ততক্ষণ পর্যন্ত ও দুনিয়াদারি কিছুই চিনে না, কিছুই জানে না, ও ওর মতো বসে থাকে। তো যে কথায় ছিলাম, ও হচ্ছে আমার বাপ মারে টাইনা নিয়ে আসছে, মানে কি রাইখা যে কি বলবে সেটাই বুঝতেছে না। কারণ এখন তো দেখতেছে জামাইয়ের মনে আমার প্রতি ভালোবাসা একটু আসতেছে, মানুষজন আমারে বেশি ভালোবাসতেছে, এটা তোর সহ্য হবে না। এখন কি থুইয়া কি বলবো আসলে খুঁজে পাইতেছে না, মানে বাড়ির বিষয়ে কোনো কথাই ওঠে নাই। ও বাড়ির বিষয়ে টান দিয়ে নিয়ে আসছে আমি নাকি আমার বাপ মায়ের সাথে এখন যোগাযোগ করি, যোগাযোগ করে হচ্ছে আমি বাড়ি লিখে নিতে চাইতেছি ইত্যাদি ইত্যাদি। ভাই বাড়ি লিখে নেওয়ার হলে এখন তো আমার শাশুড়ির সাথে সম্পর্কটা খুবই ভালো, তার উপর জামাই আমার কাছে আসে না, আমার সুযোগের অভাব নেই এখন শাশুড়িরে বইলা বাড়িটা লিখা নিতে। আগেই শাশুড়ি নিজ থেকে আমার বাড়ি লিখা দিতে চাইছিল আমি বলার আগে, আর এখন তো আমার কত করুণ অবস্থা সেটা তো আমার শাশুড়ি মা দেখতেছে। তো এই বাড়ি লিখে নেওয়া কি আমার 1 সেকেন্ডের বিষয় শাশুড়ি মারে বললে? তো কি তুই আসলে কি বলে আমি বুঝি না।